এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। শুরু করছি আজকের শো হেলথ এক্সপ্রেস। আজকের শোটা ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে বিশেষত শিশুদের নিয়ে, অর্থাৎ শিশুদের এই বর্ষাকালে অথবা বর্ষার পর যে ভাইরাল ফিভারের সংক্রমণটা হয় তার থেকে তাদের রক্ষা করার জন্য দরকার যেমন সেভিয়ারের, সেই সেভিয়ারের মধ্যে একজন আজকে আমাদের সাথেই বসে রয়েছেন, ডক্টর মিস্ত্রি। নমস্কার ডক্টর, অনেক স্বাগত আপনাদেরকে। ডক্টর মিস্ত্রি হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোলের স্বনামধন্য চিকিৎসক, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান ডক্টর সব্যসাচী মিস্ত্রি। অনেক অনেক স্বাগত আপনাকে। আজকে যে সবথেকে বড় বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাল ফিভার। তো ভাইরাল ফিভার দেখা যাচ্ছে এই বর্ষাকালে খুব সংক্রমিত হচ্ছে বাচ্চাদের এবং শিশুদের মধ্যে আর কি। তো এই রোগটি আসলে কি? এটা কি সাধারণ ফ্লু বা সেই জাতীয় রোগ, বা এটা সংক্রমণ কিভাবে আলাদা করে অন্যান্য রোগের থেকে এটাকে? হ্যাঁ দীপ, আসলে ফিভার বা জ্বর হচ্ছে এক ধরনের সিমটম বা লক্ষণ। জ্বর কখনোই নিজে একটা রোগ নয়। জ্বর যে কোনো রকমের ইনফেকশন হলে হতে পারে, বা কোনো একটা ইনফ্লামেশন হলে হতে পারে, বা কোনো ক্যান্সারের জন্য হতে পারে। এখন জ্বরের কারণটা যদি কোনো ইনফেকশন হয় তাহলে সেই ইনফেকশনটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে। এর মধ্যে যদি জ্বরের ইনফেকশনটা শুধু ভাইরাস দিয়ে হয় তাহলে সেই জ্বরটাকে বলা যেতে পারে ভাইরাল ফিভার বা ভাইরাস ইনডিউসড ফিভার। আচ্ছা, এখন এই ভাইরাসগুলোর মধ্যে বোঝার আছে যে কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রে তো একটা ভাইরাসই জ্বরটা করে, কখনো কখনো দেখা গেছে যে মাল্টিপল ভাইরাল ইনফেকশন বা একটা ভাইরাসের সাথে একটা ব্যাকটেরিয়ার কো ইনফেকশন নিয়েও জ্বরটা কিন্তু হয়, যেটা আজকাল আমরা দেখছি একটু বেশি দেখা যাচ্ছে। আর একটা জিনিস যে এই ভাইরাল ফিভার বলতে আমরা যেটা ইউজুয়ালি ফ্লু বুঝি বা নর্মালি সর্দি কাশি বুঝি, সবসময় যে ভাইরাল ফিভার মানে এটাই হবে তা নয়। ভাইরাল ফিভারের মধ্যে বেশ অনেক রকমের ভাইরাস আছে যারা এটা করতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, করোনা ভাইরাস, ইকো ভাইরাস, এন্টেরো ভাইরাস। এগুলো ইউজুয়ালি আপার রেসপিরেটরি ইনফেকশনও করতে পারে, অর্থাৎ শ্বাসনালী সংক্রমণ, অথবা এগুলো পেটের ইনফেকশনও করতে পারে। এছাড়া কিছু ভাইরাস আছে যেগুলো হোল বডি সিস্টেমকেও এফেক্ট করতে পারে, যেমন ডেঙ্গি ভাইরাস, চিকনগুনিয়া ভাইরাস। এছাড়াও আরও অনেক ভাইরাস আছে, আমরা সেগুলো ডিটেলসে এখন যাচ্ছি না। তবে ওভারঅল ভাইরাল ইনফেকশন বলতে গেলে যেগুলো বোঝায় তার মধ্যে কিন্তু এই কটা ভাইরাসই প্রিডমিনেন্টলি আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন সবার মনে আসে যে এই বর্ষাকালটাই কেন, বা বর্ষাকালের শুরুতে কিংবা বর্ষাকালের শেষে এই রোগের প্রাদুর্ভাবটা একটু বাড়াবাড়ির দিকে চলে যায় আর কি, এই কারণটা কেন হয়? আসলে ভাইরাল ইনফেকশন বলতে যেটা বোঝানো হয় সেটা দেখা গেছে যে ইয়া তো বর্ষার শুরুতে এই ইনফেকশনটা বেশি হয়, অথবা উইন্টার টাইমে বা শীতকালের সময় এটা হয়। এখন এটা বুঝতে গেলে বুঝতে হবে যে ইনফেকশনটা কি করে স্প্রেড করে। যদি বর্ষাকালে কি হয়, একটু জল জমা হয়ে থাকে, সেখানে মশা গিয়ে ব্রিডিং করে এবং তার ফলে মশা তারপর যে রোগগুলোকে বা যে ভাইরাসগুলোকে স্প্রেড করে সেই রোগগুলো সেই সময় বেড়ে যাবে, যেমন ডেঙ্গি, চিকেনগুনিয়া, এগুলো হচ্ছে মশাবাহিত রোগ। এবং এরপর এছাড়াও যদি সেকেন্ড পয়েন্টটাতে ধরি যে শীতের সময় কেন বাড়ে, ইভেন বর্ষাকালেও
হিউমিডিটি বা আর্দ্রতা নামের একটা জিনিস হয় যেটা এই টাইমে বেশি থাকে, এবং এই টাইমে এরোজল ট্রান্সমিশনটা খুব ইজিলি সম্ভব হয়। ভাইরাস দু রকম ভাবে মেনলি ট্রান্সমিশন হয়। এক হচ্ছে মশা গিয়ে কোনো একটা মানুষকে বা বাচ্চাকে কাটলো, তার মধ্যে দিয়ে ভাইরাসটা গেল, যেটা আমি প্রথম কেসে বললাম। আর সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে এরোজল ট্রান্সমিশন, অর্থাৎ কেউ একটা হাঁচি দিল বা কাশি দিল, তার মধ্যে দিয়ে কিন্তু অনেক ভাইরাস বেরোয়, সেগুলো আমরা অ্যাকচুয়ালি খালি চোখে কখনোই দেখতে পারি না। বলতে গেলে কয়েক কোটি ভাইরাস বেরোতে পারে একটা কাশি বা একটা হাঁচিতে। সেটা আমরা একটা ভাইরাসকে দেখতে গেলে তো একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে, সেই জন্য ইননাম্বারেবল, সেটা আমরা ধরতেও পারি না। তো এইটাকে বলা হয় এরোজল ট্রান্সমিশন। কেউ একজন কাশি দিল বা হাঁচি দিল, সেইটা আর একজন যে সামনে আছে প্রায় কয়েক ফুট দূর পর্যন্ত সেটা ট্রান্সমিশন হতে পারে। তো এই কারণে দেখা যায় যে বর্ষাকাল বা শীতকালে এই ধরনের ইনফেকশনগুলো বেশি বেড়ে যায়। আচ্ছা, মানে এটা অন এয়ার আর কি সংক্রমণটা হয়? হ্যাঁ, অন এয়ার বা এরোজল ট্রান্সমিশন। আচ্ছা আচ্ছা। আর এই রকম রোগের যদি সংক্রমণ দেখা যায় তাহলে বাবা মায়ের সর্বপ্রথম কি করা উচিত, মানে কি কি সতর্কতা নেওয়া উচিত তাদের? এই রকম যখনই এই ফ্লু সিজনটা আসে, এটাকে আমরা ইউজুয়ালি ফ্লু সিজন বলি, কারণ এগুলো এরোজল ট্রান্সমিশনটা বেড়ে যাচ্ছে সেই জন্য। তবে ডেঙ্গি বা যেগুলো মশাবাহিত রোগ সেগুলো তো জলাজম থেকে জমা জল থেকে হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই রকম সময়ে প্রিকশন হিসাবে সবসময় যে প্রিকশন নিয়ে সেগুলোকে প্রিভেন্ট করা সম্ভব সেটা কিন্তু নয়। তাই যদি বাই চান্স বাচ্চার কোনো সিমটম দেখা দেয়, তাহলে সেই সিমটমগুলোকে খুব ভালো করে ক্লোজলি ফলো করা, এবং যদি মনে হয় যে এই সিমটমটা বাচ্চার মোটেই নর্মাল লাগছে না, সেক্ষেত্রে একজন ডাক্তার বা বিশেষ করে পিডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার, তাকে গিয়ে বাচ্চাকে নিয়ে একবার দেখানোটা বেস্ট পলিসি। আচ্ছা, আর এই রকম সময়ে ব্যাকটেরিয়া ঘটিত অনেক রোগ দেখা যেতে পারে, তো এই ভাইরাল ফিভারের সাথে সেই ব্যাকটেরিয়া ঘটিত রোগের মানে কি কি লক্ষণের পার্থক্য রয়েছে? হ্যাঁ, এই একটা কেস যেখানে বলা যায় যে ভাইরাল ফিভার আর ব্যাকটেরিয়াল ফিভারের মধ্যে ডিফারেন্সিয়েট করাটা খুব ট্রিকি বা খুব ডিফিকাল্ট। আচ্ছা, বিশেষ করে কয়েকটা ব্যাকটেরিয়া আছে যেমন স্ট্রেপ্টোকক্কাস বা নিউমোকক্কাস, এগুলোর ইনফেকশন, এরাও গলাতে ইনফেকশন করে, সেগুলোর থেকে ইনফ্লুয়েঞ্জা বা এই ধরনের রেসপিরেটরি ভাইরাসের ইনফেকশনকে সেপারেট করাটা একটু মুশকিল। একটা উপায় হয় যে ক্লিনিক্যালি হিস্ট্রি নিয়ে যে কীভাবে সিমটমসগুলো ডেভেলপ হয়েছে সেভাবে কিছুটা সম্ভব হয়। আর একটা হয় যে বাচ্চার এখন কি কি প্রবলেম আছে, যে সিমটমসগুলো কি আছে। যদি গলা ব্যথাটা খুব বেশি হয়, বা ঢোক গিলতে গেলে খুবই কষ্ট হচ্ছে, বা গলায় টনসিলের একটা প্যাচ পড়ে রয়েছে, বা এক্সুডেট দেখা যাচ্ছে অর্থাৎ পাস আসছে গলায়, বা খুবই হাই গ্রেড ফিভার, ভালো রকমভাবে প্যারাসিটামলের রেসপন্স করছে না, এই সমস্ত কেসে আমরা ইউজুয়ালি বলি যে হতে পারে যে এটা একটা ব্যাকটেরিয়াল ফিভার। তবে সবসময় এগুলো খুব গ্যারেন্টি দিয়ে বা খুব জোর করে বলাটা কিন্তু খুব মুশকিল। তাই বেস্ট পলিসি যেটা দিয়ে ভাইরাল ফিভার আর ব্যাকটেরিয়াল ফিভারকে আলাদা করা যায় সেটা হচ্ছে একটা ল্যাব টেস্ট। এবং এই ল্যাব টেস্টের মধ্যে কোনো পার্টিকুলার একটা ল্যাব টেস্ট পাঠিয়ে তো লাভ হয় না, সেই জন্য পুরো একটা ভাইরাসের প্যানেল আর একটা ব্যাকটেরিয়ার প্যানেল এখন এগুলো ইজিলি অ্যাভেলেবেল। একটা রেসপিরেটরি যেমন করোনার স্যাম্পেলে হয়েছিল, সেই টাইমে আমরা নেজোফ্যারেঞ্জিয়াল বা গলার মধ্যে থেকে একটা স্যাম্পলিং করি। খুব সাধারণভাবেই ওই স্যাম্পলিংটা করে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে ওই স্যাম্পলের মধ্যে কি ভাইরাস আছে বা কি ব্যাকটেরিয়া আছে সেটা খুব ইজিলি ডিফারেন্সিয়েট করাটা অনেকটা পসিবল হয়। আচ্ছা আচ্ছা, অনেক ইনফরমেটিভ জিনিস জানলাম ডাক্তারবাবুর থেকে। আর একটা যেটা সবথেকে বড় প্রশ্ন আসে সেটা হচ্ছে টেম্পারেচারটা আর কি, মানে আচমকাই টেম্পারেচার ফল ডাউন করছে, ফল আপ করছে, বাড়ছে, কমছে, সেক্ষেত্রে বাবা মারা চিন্তিত হয়ে পড়ে যে এরকম এই ভাইরাল ফিভারের ক্ষেত্রে কতটা টেম্পারেচার ম্যাক্সিমাম যেতে পারে যেখানে বাবা মার চিন্তা করার দরকার যে হ্যাঁ এবার কিছু একটা বড় সড়না হয়ে যায়, এক্ষেত্রে ডাক্তারের সাথে কনসাল্ট করি আমরা, সেই তাপমাত্রাটা কতটা বৃদ্ধি হতে পারে? আসলে জ্বর বলতে আমরা যেটাকে বুঝি যে অ্যাক্সিলারি টেম্পারেচার বা আরেকটা হয় ওরাল টেম্পারেচার। এখন এই দুটো টেম্পারেচারের মধ্যে মোস্ট কমনলি যেটা মাপা হয় সেটা হচ্ছে অ্যাক্সিলারি টেম্পারেচার। এই টেম্পারেচারটা কতটা হলে ডাক্তারের কাছে যেতে হবে এরকম সুনির্দিষ্ট কোনো গাইডলাইন অ্যাকচুয়ালি নেই। তাই হাই গ্রেড ফিভার বলতে আমরা যেটা বুঝি যে 100-র বেশি হলে জ্বর,
আর 102 এর ওপরে গেলে সাধারণভাবে আমরা বলে থাকি এটা হাই গ্রেড ফিভার। কিন্তু যে হাই গ্রেড ফিভার থাকলেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর লো গ্রেড থাকলে নিয়ে যেতে হবে না, এরকম কোনো ব্যাপার অ্যাকচুয়ালি নেই। আচ্ছা, আমরা বেটার এটাকে বলি যে কখন ডাক্তারের কাছে যেতে হবে তার একটা বেটার বোঝার উপায় হচ্ছে যে তার সাথে আর কি কি সিমটমস আছে বা বাচ্চার ক্লিনিক্যালি অবস্থাটা কেমন। যদি শুধু জ্বর থাকে, অনেক সময় ভাইরাল ফিভার ইউজুয়ালি লো গ্রেড হয়, ব্যাকটেরিয়াল ফিভার হাই গ্রেড হয়, কিন্তু সব সময় আমি আগেই বললাম যে এই মার্জিনটা বোঝা খুব মুশকিল। অনেক সময়তেই হয় কি ভাইরাল ইনফেকশন বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পর এই ভাইরাল ইনফেকশনের ফিভারটাও কিন্তু অনেক হাই গ্রেড পর্যন্ত হতে পারে। বিশেষ করে ডেঙ্গি ইনফেকশনের কথা যদি বলি, সেক্ষেত্রে স্যাডেল ব্যাক ফিভার বলে একটা জিনিস হয়, যেখানে প্রচুর হাই গ্রেড ফিভার এলো, তারপরে জ্বরটা কমে গেল, তারপরে আবার একটু পরে অনেকটা হাই হয়ে জ্বরটা এলো। তো এই জিনিসগুলো কিন্তু খুবই কমনলি দেখা যায়, তাই জন্য জ্বরের মাত্রা দিয়ে ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন নিতেই হবে, একটু নেওয়াটা বেটার আমার মনে হয় সেই ক্ষেত্রে। বিশেষ করে ছোট বাচ্চাদের আর নর্মাল একজন মানুষের মধ্যে ডিফারেন্স হচ্ছে তারা অনেক কিছু এক্সপ্রেস করতে পারে না। আর একটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের সিস্টেমের হঠাৎ করে একটা ফল আমরা এক্সপেক্ট করে থাকি। যদি কোনো ওয়ার্সেনিং হয় বা প্রবলেম হয় তাহলে বাচ্চারা খুব জলদি বিগড়ে যায় রাদার দ্যান একজন বড় মানুষ। দুটোর মধ্যে এইটা পার্থক্য থাকে বলেই বলা হয় যে বাচ্চাদের ওয়ার্নিং সাইন বা বিপদের সংকেতগুলোকে আগে থেকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী বাচ্চাকে কখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেটা বোঝা দরকার। আচ্ছা, আর এই ক্ষেত্রে যখন হঠাৎ করেই টেম্পারেচার বাড়ছে বা কমছে, প্রাথমিকভাবে বাড়ির লোক বা যে যত্নশীল যিনি রয়েছেন তার কি করা যেতে পারে প্রাথমিক ক্ষেত্রে আর কি? প্রাথমিক ক্ষেত্রে সব থেকে বেস্ট যেটা করা যায় সেটা হচ্ছে যে বাড়িতে একটা ডিজিটাল থার্মোমিটার রাখতে হবে। আচ্ছা, যাতে কিনা বাচ্চার টেম্পারেচার যদি আসছে মনে হয় তাহলে সেই জ্বরটা সে দেখতে পারে। এখন ইনফ্রারেড গান বলেও একটা কনসেপ্ট এসছে, যেটাতে দূর থেকে টেম্পারেচারটা মাপা যায় ঝট করে, কিন্তু ওটা অতটা রিলায়েবল এখনো অবধি নয়, তাই ডিজিটাল থার্মোমিটারটাই বেস্ট। থার্মোমিটার দিয়ে চেক করে যদি 100-র ওপরে টেম্পারেচার থাকে তাহলে নেক্সট স্টেপ হচ্ছে প্যারাসিটামল নামের একটা ওষুধ হয়, সেটা জ্বরের ওষুধ, মোটামুটি সবাই জানে। বাচ্চাদের ক্ষেত্রে এর ডোজটা হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি, অর্থাৎ 1 কেজির বাচ্চাতে 15 মিলিগ্রাম, 10 কেজির বাচ্চা হলে 15 × 10 150 মিলিগ্রাম। সেই রকম একটা ডোজে বাচ্চাকে সাফিসিয়েন্ট মাত্রায় ওষুধটা দিতে হবে। প্রত্যেক 4 ঘন্টা বা 6 ঘন্টা ছেড়ে ছেড়ে ওষুধটা দেওয়া যেতেই পারে। আর একটা জিনিস হচ্ছে যে এই টেম্পারেচারটা কখন এলো, কতটা এলো, সেটা যদি একটা লিখে রাখতে পারে তাহলে সেটা হচ্ছে খুব স্মার্ট ওয়ে, যাতে করে পরবর্তীকালে আমরা সেই ট্রেন্ডটা বুঝতে পারি। এইগুলোই ওভারঅল জিনিস। তবে তার সাথে লক্ষ্য রাখতে হবে বাচ্চার আর কি কি সিমটমস হচ্ছে, বাচ্চা আগের থেকে কতটা চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো লক্ষ্য করে ওয়ার্নিং সাইন্স বা বিপদের সংকেতগুলোকে লক্ষ্য রাখা এবং সেই অনুযায়ী তাকে ডাক্তারের কাছে কখন নিয়ে যেতে হবে সেইটা বুঝতে পারা। আচ্ছা, আর অনেকে আছে যারা একটু ঘরোয়া টোটকা ব্যবহার করতে চায়, যেমন ওষুধ তো চলছেই, তার পাশাপাশি একটু ঘরোয়া টোটকা ব্যবহার করে, তো সেক্ষেত্রে কি এমন কোনো টোটকা বা কিছু রয়েছে যেটা প্রাইমারি স্টেজে আর কি ব্যবহার করা যেতে পারে? আসলে ঘরোয়া টোটকা যেটা বলছো বা হোম রেমেডিজ, সেই রকম কিছু সিগনিফিকেন্টলি যে জ্বরের মাত্রাটাকে অল্টার করবে বা রোগটাকে অল্টার করবে এরকম কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে কিছু জিনিস আছে যেগুলো যদি করা যায় তাহলে বাচ্চার ক্ষেত্রে সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই ভালো। যেমন জ্বরের সময় কি হয়, আমাদের বডি থেকে, শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায় চামড়া দিয়ে। সেই জলটাকে যদি রিপ্লেস করা যায়, অর্থাৎ হাইড্রেশনটা মেনটেন করা যায়, তাহলে কিন্তু খুব ভালো। তাই অ্যাডিকুয়েট অ্যামাউন্টে তাকে জল খাওয়ানো বা কোনো রকম জুস খাওয়ানো, বা সেটা দুধ হতে পারে, ওআরএস হতে পারে বা কোকোনাট ওয়াটার হতে পারে, সেটা 1 নম্বর। 2 নম্বর হোম রেমেডি যেটা করা যায় সেটা হচ্ছে ভালো ডায়েট দেওয়া। অনেকেই আমরা দেখেছি যে কুসংস্কারে আছে এখনো পর্যন্ত যে জ্বর হয়েছে মানে বাচ্চাকে কোনো কিছু দেওয়া যাবে না, এই বিশেষ করে প্রোটিন তো একেবারেই দেবে না। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আজকালকার যুগে সেরকম সাইন্টিফিক্যালি কোনো প্রুফ নেই। তাই ইনফ্যাক্ট জ্বরের সময় আরো বেটার ডায়েট যদি বাচ্চা নিতে পারে সেটা দেওয়াটাই উচিত। যদি স্যুপ খেতে পারে, সেটা কোনো প্রোটিনেশিয়াস স্যুপ যদি হয় খুবই ভালো জিনিস, বা গরম খাবার দাবার দেওয়াটাই ভালো। আর একটা জিনিস যেটা দেখা যায় যে জ্বরের সময় স্নান বন্ধ করে দেওয়া হয়, তো এই জিনিসটাও করার কোনো দরকার নেই। আরামসে বাচ্চাকে স্নান করানো যেতে পারে
নর্মাল জলেও স্নান করানো যেতে পারে, আবার জলটা একটু হালকা গরম করে নিয়েও সেই জলেও স্নান করানো যেতে পারে। তবে হালকা গরম জলে স্নান করালে একটু সুবিধা হচ্ছে, গা হাত পা যে ব্যথা ব্যথা সিমটমসগুলো থাকে সেগুলো একটু উপশম হয়। আচ্ছা, আর এক্ষেত্রে দেখা যায় আপনি যে ডিহাইড্রেশনের ব্যাপারটা বললেন সেটা তো হতেই পারে আর কি। আর সেক্ষেত্রে খিঁচুনির মতো যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুর মধ্যে, সেই ব্যাপারটা হতে সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এই জিনিসটা অ্যাকচুয়ালি দুটো জিনিস আলাদা আলাদা। একটা হচ্ছে ডিহাইড্রেশন আর একটা খিঁচুনি। ডিহাইড্রেশন জিনিসটা মোটামুটি আগেকার যুগে বেশ কমনলি দেখা যেত, তার কারণ খুব তাড়াতাড়ি হসপিটালে বাচ্চা আসতো না মেডিকেল কেয়ারে। ডিহাইড্রেশন হওয়ার অনেকগুলো কারণ আছে। হাইড্রেশন মানে জল, আর ডি মানে কম, অর্থাৎ শরীর থেকে জলটা কমে যাচ্ছে। সেটা কিভাবে কমতে পারে? এক, জ্বর এলো, চামড়া দিয়ে জল অনেকটা বেরিয়ে গেল, সেটা একটা কারণ। দুই, বারবার বাচ্চা বমি করছে, সেটা একটা কারণ। তিন, বারবার ডায়রিয়া হচ্ছে, সেটা একটা কারণ। চার, বাচ্চা খাবার বা জল সেটা খাচ্ছে না ভালো করে, প্রায় 2 দিন ধরে একদমই খাওয়া দাওয়া করছে না, তখনও জলের মাত্রাটা স্বাভাবিকভাবে কমে যাবে। এগুলোকে বলা হয়, এগুলো থেকে ডিহাইড্রেশন ডেভেলপ করে। এই ডিহাইড্রেশনের জন্য পার্টিকুলারলি আরও কিছু কিছু প্রবলেমস আসতে পারে। আর খিঁচুনি বা সিজার বা দরা যেটাকে বলা হয়, সেটা একটা আলাদা এন্টিটি। এটা অনেক কারণেই আসতে পারে। ইনফ্যাক্ট আমরা প্রচুর রোগ কিন্তু দেখেছি, এখনো পর্যন্ত আমরা প্রত্যেক মাসে প্রায় 4-5টা করে বাচ্চা দেখে থাকি যাদের জ্বরের সাথে খিঁচুনি নিয়ে চলে আসে হসপিটালে। মা বাবা বুঝতে পারে না, প্রথমেই বলে যে জ্বর এসেছিল, তারপরে হঠাৎ করে বাচ্চা হাত পা একদম টাইট করে নিল, দাঁতগুলো একদম টাইট হয়ে গেল, চোখটা উপরের দিকে চলে গেল। এগুলো খিঁচুনি বা সিজারের লক্ষণ। এই রকম কন্ডিশন যদি হয়, ইমিডিয়েট হসপিটালে পৌঁছানোটা কিন্তু খুব জরুরি, বিশেষ করে যদি ফার্স্ট এপিসোড হয়। আর এটা কেন হতে পারে তার অনেক কারণ আছে। মোস্ট কমনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে জ্বরের সময় আমাদের শরীরে অনেকগুলো কেমিক্যাল রিলিজ হয়। বিশেষ করে জ্বর মানে তো একটা ইনফেকশনের সাথে ফাইট বা যুদ্ধ, তো শরীরের অনেক সেল বা কোষগুলো থেকে কিছু কিছু কেমিক্যাল মিডিয়েটর রিলিজ হয়, যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর হতে পারে, ইন্টারলিউকিন হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের ব্রেনের যে হাইপোথ্যালামিক সেট পয়েন্ট আছে, সেই টেম্পারেচার পয়েন্টটাকে অল্টার করার জন্য আমাদের জ্বর আসে। এবং সেই জ্বরটা কিছু বাচ্চা যাদের জিনের মধ্যে কিছু প্রবলেম হয়তো আছে, সেটা হয়তো তার বাবা মার ছিল না, তারই আছে, এটাও হতে পারে। সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তার এই জ্বরটাকে বা এই টেম্পারেচারটাকে হ্যান্ডেল করার ক্ষমতাটা অতটা ভালো নয়। সেক্ষেত্রে ব্রেন একটা অ্যাবনর্মাল ফায়ারিং করতে শুরু করে। এই যে অ্যাবনর্মাল ফায়ারিং ডিউ টু রেজড টেম্পারেচার বা হাই টেম্পারেচার, সেটাকে বলা হয় ফেব্রাইল সিজার বা বুখার দরা বলা হয়। কিন্তু মনে রাখতে হবে যে বুখার দরা হচ্ছে একটা ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, অর্থাৎ সবসময় যে বুখার দরা এইভাবেই চলবে তা নয়, বা এইভাবেই ডায়াগনোস করা হবে তা নয়। এটা ডায়াগনোস করতে গেলে ইনফেকশনকে রুল আউট করাটা ইউজুয়ালি ইট ইজ আ ম্যান্ডেটরি থিং। সবসময় আমরা রুল আউট করিও না যদি মনে হয় যে বাচ্চা ঠিকঠাক আছে। তবে যদি কোনো কারোর ভাইরাল ইনফেকশন হয় এবং সেই ইনফেকশনটা দিমাগে অর্থাৎ ব্রেন অবধি চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু ব্রেন ইনফেকশনের জন্য সিজার আসতে পারে। তাই এক্স্যাক্টলি 100% প্রথম দিনেই বলে দেওয়া একটু মুশকিল হয় যে এটা ব্রেন ইনফেকশনের জন্য সিজার আসছে না ফেব্রাইল সিজারের জন্য আসছে। তাই বেশ কিছু টেস্টিং করানোর দরকার হতে পারে। এমআরআই করানো হবে কি না হবে সেটা পরের ব্যাপার। কিছু আলাদা আলাদা টেস্ট হয়, সেগুলোও করানো যেতে পারে, সেটা পরের ব্যাপার। সেটা একজন ডাক্তার বা পিডিয়াট্রিশিয়ান যিনি আছেন তার সাথে ডিসকাস করেই এই জিনিসটার ডিসিশন নেওয়াটা উচিত। আর সেক্ষেত্রে যাতে বডি তাড়াতাড়ি রিকভার করে, সেক্ষেত্রে ডায়েট প্ল্যানটা তো খুবই ইম্পর্টেন্ট শিশুদের ক্ষেত্রে। হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে আসলে ডায়েট যেটা দেওয়া হয় এক্সপেক্টেড থাকে যে বাচ্চারা নর্মালি যেমন খাওয়া দাওয়া করে সেই খাওয়াটা কিন্তু জ্বরের সময় তাদের এমনিতেই রুচিটা থাকে না, একটু ইরিটেবল থাকে সব সময়, একটু উইকনেস থাকে, বডি পেন থাকে। তারা অনেকের
বমি বমি ভাব থাকে, অনেকের দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে কোনো কোনো বাচ্চার, রেসপিরেটরি আর জিআই দুটো সিস্টেম ইনভলভমেন্টের ফলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা যে ওরাল ইনটেক বা খাওয়া দাওয়াটা করে সেটা অনেকটা কমে যায়, এটা নর্মালি এক্সপেক্টেড। বাট যদি খুব বেশি কমে যায় সেক্ষেত্রে আমরা জলটাকে বা হাইড্রেশনটাকে মেনটেন করার জন্য আইভি ফ্লুইড দিয়ে রাখি। আর ডায়েটের মধ্যে যে ডায়েট বাচ্চা ঠিকঠাকভাবে নিতে পারবে, সেটা স্যুপ হতে পারে, কোকোনাট ওয়াটার হতে পারে, একটু প্রোটিন কন্টেন্ট বাড়ানোর জন্য যে কোনো খিচুড়ি হতে পারে, বা সহজ পাচ্য খাবার যাকে বলি, সেগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, আর তার মানে ওভারঅল যদি দেখা যায় খাওয়া দাওয়ার থেকেই শুরু করতে হবে। হ্যাঁ, সেটা একরকম রিকভারিটা। আর একটা যে সংক্রমণ সব থেকে বেশি এখন এই ভাইরাল ফিভারে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, এটা কি যুক্তিযুক্ত? মানে এটা কি বেশিরভাগ এখন দেখা যাচ্ছে, নাকি খুবই রেয়ার অফ রেয়ার কেস যেটা এটাতে হচ্ছে? খুব রেয়ার আমি বলবো না, তবে এই অক্সিজেনের মাত্রা কমে যাওয়া সেটা ইউজুয়ালি আমরা এরকমভাবে কারণটা ভাবি যে হয়তো আপার ইনফেকশন, এখানে গলায় সংক্রমণ হওয়ার জন্য এখানে কিছু যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, সেই জায়গাটা একটু ফুলে যায়। আজকে যদি আমার হাতেও ইনফেকশন হয়, সেখানেও একটু ফোলা হবে, সুজন আসবে। সেই ফোলাটার জন্য যদি সেই ফোলাটা শ্বাসনালীর ঠিক কাছে হয়, তাহলে শ্বাসনালীটা যতটা মোটা থাকে বাচ্চাদের নর্মালি খুব ছোট থাকে, তাই একটুখানি ফুলে গেলেও তার শ্বাস যাওয়ার যে রাস্তাটা সেটা খুব কম্প্রোমাইজ হয়ে যায়, তাই বাচ্চার তখন শ্বাসকষ্ট শুরু হয়। আর এই কারণে তখন কিন্তু অক্সিজেনের লেভেলটা পড়তে পারে, সেটা একটা কারণ। আর একটা কারণ হতে পারে যে ভাইরাস নিচে এই শ্বাসনালী দিয়ে নিচে স্প্রেড করে দুপাশের যে লাংস আছে সেই অবধি পৌঁছে গেল এবং সেখানে খুব ইনফ্লামেশন করছে। আচ্ছা, যেমন আমি এক্সাম্পল বলছি, বেশ কিছু ভাইরাস আছে তারা প্রথম 2 দিন বা 3 দিন অবধি ঠিক থাকে, তারপরে ঠিক 3 দিন বা 4 দিন বা 5 দিনের মাথায় গিয়ে বাচ্চার খুব শ্বাসকষ্ট শুরু হয়, যেটাকে আমরা ক্লিনিক্যালি অনেক সময় ব্রঙ্কিওলাইটিস নামে ডাকি বা এইভাবেই ডায়াগনোস করি। সেই ক্ষেত্রে বাচ্চাকে কিন্তু বেশ শ্বাসকষ্ট হয়, তাকে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়, তাকে অক্সিজেন দিয়ে রাখতে হয় যদি অক্সিজেনের মাত্রাটা কম থাকে, তার সাথে আইভি ফ্লুইড দিয়ে এবং সাপোর্টিভ মেজার্স দিয়ে রাখতে হয়। তো এটা আরেকটা কারণ যার জন্য অক্সিজেনটা কিন্তু কম হতে পারে, অর্থাৎ লাংস অবধি ইনফেকশনটা চলে যাওয়া। আর থার্ড একটা কারণ হতে পারে যে ইনফেকশনটা ডাইরেক্টলি লাংস অবধি হয়তো পৌঁছায়নি, কিন্তু ওই ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষা তন্ত্র সেটাকে লড়াই করছে। এই লড়াইটার সময়টাতে যদি দেখা যায় যে এই লড়াইটা বা এই যে যুদ্ধটা খুব আনকন্ট্রোলড, অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেম যে কাজ করছে সেটারও একটার উপর কন্ট্রোল থাকে বডির, সেই কন্ট্রোলটা যদি খুব ভালো মেনটেন না হয় তাহলে এ নিজেই, এই যে ইমিউন সিস্টেম নিজেই আমাদের সিস্টেমকে ড্যামেজ করতে শুরু করে। তো এরকম একটা কন্ডিশন যদি আমি বলি, ডিসরেগুলেটেড ইমিউন সিস্টেম, অর্থাৎ ইমিউন সিস্টেমটা রেগুলেশনের বাইরে চলে যাচ্ছে, যেমন অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা ARDS নাম দেওয়া হয়। কিছুটা সিমিলার পিকচার হয় MISC, মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম অফ চিলড্রেন, যেটা কোভিডের সময় খুব বিখ্যাত হয়েছিল। তো এই রকম কিছু কিছু কেসের ক্ষেত্রেও কিন্তু ইমিউন সিস্টেম এই জায়গাটাকে ড্যামেজ করার ফলে বা লাংসকে ড্যামেজ করার ফলে স্যাচুরেশনটা বেশ ফল করে যায়, হয়তো লাংসে জল পর্যন্ত জমা হতে পারে, যাকে প্লুরাল এফিউশন বলি। ইনফ্যাক্ট আমি একটা কেসের ব্যাপারে বলবো যে রিসেন্টলি আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোলে একটা বাচ্চা ভর্তি হয়েছিল। ইনিশিয়ালি যখন ভর্তি হয় তখন বাচ্চা জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়, অক্সিজেন স্যাচুরেশন বেশ কম ছিল, আমরা ইভেন হাই নেজাল ক্যানুলা, হাই ফ্লো নেজাল ক্যানুলা অবধি যেতে হয়েছিল। বাচ্চাটাকে ARDS ডায়াগনোসিস হয়, তার কারণ হিসাবে যেটা বেরোয় প্রথমে ডেঙ্গি। ডেঙ্গি একটা ভাইরাস, নর্মালি এটা ARDS করতেও পারে, এমন বেশ কিছু কেস রিপোর্ট পাওয়া গেছে, কিন্তু বেশ কিছুদিন ট্রিটমেন্টের পরেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসছিল না। তো তখন আমরা বাকি যে কারণগুলো হতে পারে সেগুলো দেখার জন্য বেশ কিছু টেস্ট পাঠাই, এবং তার মধ্যে
একটা টেস্ট পজিটিভ আসে, সেটা হচ্ছে স্ক্রাব টাইফাস। স্ক্রাব টাইফাস একটা ব্যাপার হচ্ছে যে এটা একটা এক ধরনের বলতে গেলে ব্যাকটেরিয়া, রিকেটশিয়া নামের একটা ব্যাকটেরিয়া যেটা এই ইনফেকশনটা করে। এবং এই পার্টিকুলার স্ক্রাব টাইফাস ইনফেকশনের কিন্তু ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে। যখন আমরা তার ট্রিটমেন্ট শুরু করি, তার উইদিন 36 আওয়ার্স বাচ্চার জ্বর পুরোপুরি ঠিক হয়ে যায়, বাকি সমস্ত সিমটম কন্ট্রোলে এসে যায়। তাই সবসময় যে আমরা ভাইরাল ইনফেকশন হলে শুধুমাত্র ভাইরাল ইনফেকশনের প্যানেল পাঠাবো বা সেই অনুযায়ী টেস্ট করব তা নয়। ইউজুয়ালি একটা ব্রড স্পেকট্রামের টেস্ট পাঠানোটাই ভালো, সেটা আমাদের মনে হয়। বিশেষ করে বাচ্চার অবস্থা যখন একটু খারাপ থাকে তখন কিন্তু ফ্রম ফার্স্ট হ্যান্ড একদম প্রথম দিন থেকেই অনেকগুলো টেস্ট পাঠিয়ে যে জিনিসটা বেরোবে সেই জিনিসটার উপরে ট্রিটমেন্টটাকে ফোকাস করে আর সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়ে রাখাটা বেটার। আচ্ছা, সাকসেসফুলি বাচ্চাটা কিন্তু আমরা ডিসচার্জ করেছি প্রায় মাসখানেক হলো, আর সে আমাদের ফলো আপেও এসেছিল, এখন একদম কমপ্লিটলি সুস্থ। অনেক কংগ্রাচুলেশন ফ্যামিলিকেও এবং আপনাকেও। আর যেখানে আর কি আমরা ছিলাম সেটা হচ্ছে যে শ্বাসকষ্টের ব্যাপারটা, সেটা মানে হঠাৎ করে তো শিশুর এটা শ্বাসকষ্ট দেখা দিতেই পারে, তো সেক্ষেত্রে বাড়ির লোকের কি করণীয়? আসলে শ্বাসকষ্টের যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে কি না সেটা আইডেন্টিফাই করাটা বাড়ির লোকের পক্ষে একটু মুশকিল হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রেই এই শ্বাসকষ্টটা যখন হয় বাচ্চার, তখন কিন্তু সবথেকে প্রথম যেভাবে বাচ্চাটা ওটা কম্পেনসেট করার চেষ্টা করে সেটা হচ্ছে যে নিজের ব্রিদিং রেটটাকে একটু বাড়িয়ে। আচ্ছা, একটা বাচ্চা তার একটা ফিক্সড রেট থাকে যে 1 বছরের বাচ্চা 40 বার ব্রিথ করবে 1 মিনিটে। তার যত বয়স বাড়তে থাকবে ব্রিদিং রেট কমে যাবে। একটা নর্মাল আমরা মানুষ আমরা 12 থেকে 14 বার ব্রিথ করি পুরো মিনিটে, বাচ্চারা বেশি করে। এখন এই বাচ্চাটা যদি শ্বাসকষ্ট হয় তাহলে প্রথমে ও ব্রিদিং রেটটা বাড়বে। তাই মা বাবাকে বা যারা কেয়ারটেকার আছে তাদেরকে খেয়াল রাখতে হবে যে ওর ব্রিদিং রেটটা ধীরে ধীরে বাড়ছে কিনা। সেটা প্রত্যেক সময় তো ঘড়ি ধরে হয়তো করাটা সম্ভব হয় না বা তারা পেরেও উঠবে না, কিন্তু ওভারঅল একটা পিকচার যদি মাথার মধ্যে থাকে যে আমাকে এই জিনিসটা দেখতে হবে, তাহলে হয়তো তারা বেটার পিক আপ করতে পারবে। আচ্ছা, এছাড়াও আরও কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো বোঝায় যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। যেমন শ্বাস নেওয়ার সময় এই পাঁজরের নিচের পোর্শনটাতে মাংসপেশিগুলো সেগুলো ভেতরের দিকে ঢুকে যাওয়া, এইটা এরকমভাবে ব্রিদিং করা, সেটাকে বলা হয় চেস্ট ইনড্রয়িং। চেস্ট মানে সিনা, সেটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এছাড়াও কিছু বাচ্চার আরো অনেক সিমটম থাকতে পারে, গলার কাছে না, এটা পেইনফুল নয়, কিন্তু বাচ্চার জন্য এটা পেইনফুল নয় কিন্তু কষ্টদায়ক। আচ্ছা, মানে একটা আনইজিনেস ফিলিং। এটা নর্মাল যারা বড় মানুষ তাদের নিউমোনিয়া হলে যেমন হবে, কোয়াইট সেই রকম ধরনের একটা জিনিস। অনেক বাচ্চার এইখানটাতেও গলার ঠিক ওই ওপরের পোর্শনটাতেও সমস্যা হতে পারে। এছাড়া সব থেকে মেইন জিনিস যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে বাচ্চার বিহেভিয়ারাল চেঞ্জ, তার ব্যবহারের মধ্যে চেঞ্জ হবেই, এবং এই জিনিসটা প্রায় হবেই হবে। বাচ্চা যদি ওয়ার্নিং সাইন্স আমি যেগুলো বলছিলাম, যদি কোনো রকমে তার বিহেভিয়ারাল চেঞ্জ আসে, যেমন সে আগে খাওয়া দাওয়া ঠিকঠাক করছিল, একেবারেই কমে গেছে, এখন একদমই খাচ্ছে না, আগে তাও কিছুটা খাচ্ছিল একদমই খাচ্ছে না, বা সেন্সোরিয়াম প্রবলেম হচ্ছে, অর্থাৎ একদম লেথার্জিক বা সুস্থ লাগছে, সবসময় একটু নেতিয়ে পড়ে আছে, উঠছে না ভালো করে, খেলাধুলো তো একদমই ছেড়ে দিয়েছে, সবসময় বিছানায় পড়ে থাকে, আর ইরিটেবল, প্রচণ্ড চিড়চিড়া হয়ে গেছে বাচ্চা। এই ধরনের সিমটমগুলোও কিন্তু ইন্ডিকেট করে যে বাচ্চার সিগনিফিকেন্ট প্রবলেম আছে। আর শ্বাসকষ্টের সবথেকে সিভিয়ার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সায়ানোসিস হওয়া, অর্থাৎ বডি নীল হয়ে যাওয়া। বডি বলতে কিন্তু সারা শরীরটা নয়, মোস্টলি এই হাতের আঙুলগুলো সেগুলো নীল হয়ে যাওয়া, এবং এই নীল হয়ে যাওয়া মানে কিন্তু বেশ সিগনিফিকেন্ট লেভেলের প্রবলেম অনেকক্ষণ ধরে আছে। এটা কিন্তু একটা ইমিডিয়েট অ্যাটেনশনে আনার মতো জিনিস। আচ্ছা, তো সেক্ষেত্রে অক্সিজেন মাপার জন্য যে অক্সিজেন পালসমিটার যেটা লাগে সেটা কি অভিভাবকের কাছে রাখা তো এখন দরকারি, সেই হিসেবে যদি দেখা যায়? আমি বলবো এই ক্ষেত্রে বাড়িতে একটা রাখতে পারেন, যেমনভাবে ডিজিটাল থার্মোমিটার রাখা হয়, কিন্তু সেটাকে ইউজ করার প্রপার মেথডটাকে জানতে হবে। অনেকেই আছেন যে স্যাচুরেশন 90% দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে প্যানিক করে ডাক্তারের কাছে ছুটছে। অ্যাকচুয়ালি বাচ্চা যদি হাত
হিলিয়ে দেয়, একটু এদিক ওদিক নাড়িয়ে দিল, তাহলে কিন্তু ওই যে পালস ওয়েভটা ওটা প্রপারলি আসে না, তখন কিন্তু ওটা রং রেকর্ড দেখাবে, বেড়ে যায় বা কমে যায়। তো সেই জিনিসগুলো যারা যে প্যারেন্টস জানে বা যারা স্মার্ট এনাফ তারা এই জিনিসটাকে নিয়ে মনিটর করতে পারে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যাদের বাড়ি থেকে বা যেখানে বাচ্চা আছে সেখান থেকে হসপিটালের দূরত্বটা বেশ অনেকটা, হঠাৎ করেই কিছু হলেই যে ছুটতে হবে সেই জিনিসটা তাদের পক্ষে হয়তো সম্ভব নয়, তখন বাড়িতে তারা একটা এরকম পালস অক্সিমিটার নিয়ে মনিটর করতে পারে। কিন্তু আমি তবুও বলবো যে এগুলো কিন্তু কিছুটা হলেও ডাক্তারের কাছে যাওয়াটা অ্যাভয়েড করার কোনো রকম রিজন নয়, এইগুলো হচ্ছে নিজেকে সতর্ক থাকার একটা নিয়ম এবং সেইগুলোকে অ্যাডপ্ট করতে হবে। আচ্ছা, আর কিছু কিছু শিশু যাদের মানে আগে থেকেই কিছু সমস্যা রয়েছে, যেমন হৃদরোগ রয়েছে, এই হাঁপানির সমস্যা রয়েছে, সেক্ষেত্রে ভাইরাল ফিভারে তাদের একটু বেশি কি ইফেক্ট করার সম্ভাবনা রয়েছে বা কি কি সতর্কতা মেনে নিতে হবে এদের ক্ষেত্রে? হ্যাঁ, এই হৃদরোগ হচ্ছে হার্ট ডিজিজ, কনজেনাইটাল হার্ট ডিজিজের কথা বলছো মোস্ট লাইকলি, যে কোনো বাচ্চার জন্ম থেকে কোনো একটা হার্টে কোনো ছেদ আছে বা কোনো একটা জায়গায় বাঁকা আছে, এরকম থাকতেই পারে। সেই ক্ষেত্রে হয়তো সেটা অপারেট হয়েছে বা এখনো পর্যন্ত পুরোপুরি অপারেশনটা হয়নি। আর একটা জিনিস হচ্ছে যে অ্যাস্থমা, অর্থাৎ শ্বাসের একটা হাঁপানি বা টানের রোগ যেটাকে বলা হয়, অনেক বাচ্চাদেরই এই যে রোগটা রয়েছে। দুটোই হচ্ছে ডিফারেন্ট সিস্টেমের রোগ, একটা হার্টের আর একটা লাংসের বা এয়ারওয়ের। অ্যাস্থমার ক্ষেত্রে যদি বলি, অ্যাস্থমা হচ্ছে একটা রোগ যেখানে এয়ারওয়ে বা শ্বাসনালীটা খুবই ইরিটেবল, অর্থাৎ আমরা নর্মালি একটা এয়ারওয়ে যতটা রেসপন্স দেওয়া উচিত ও একটু বেশি রেসপন্স দিচ্ছে সেই বাচ্চার ক্ষেত্রে। তো তাদের যদি আপার রেসপিরেটরি ইনফেকশন হয় কোনো ভাইরাস দিয়ে, তাদের ওই অ্যাস্থমাটা ইমিডিয়েটলি বা 1-2 দিনের মধ্যে প্রেসিপিটেট করার খুব হাই চান্স থাকে। ইনফ্যাক্ট আমাদের কাছে এরকম বাচ্চা কিন্তু খুব কমনলি ভর্তি হয়, যারা একটু খাসি জুখাম নিয়ে ভর্তি হলো, কিন্তু কিছু দিনের মধ্যে দেখা গেল 2 দিনের মধ্যেই যে তার অক্সিজেনটা লো হয়ে যাচ্ছে, বেশ ভালো রকম সাঁই সাঁই করে আওয়াজ যেটা আসে সেটা পাওয়া যাচ্ছে, তার চেস্ট ডিসকমফর্ট হচ্ছে, কাশি হচ্ছে খুব বেশি। তো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি তারা একটু বেশি প্রোন থাকে এই রোগগুলো হওয়ার জন্য, বা তাদের সমস্যাটা একটু বেশি হয়, তাদের হসপিটালে থাকার ডিউরেশনটা একটু বেশি হয় এবং তাদের ম্যানেজমেন্টটা আর একটু ব্রডেন হয়। হার্ট ডিজিজের ক্ষেত্রেও এই জিনিসটা ট্রু, তাদের ইমিউনিটি এমনিতেই একটু কম থাকে, তার কারণ তারা নিউট্রিশনটা প্রপার পায় না ছোটবেলা থেকে, এবং তাদের যেহেতু একটা ডিজিজ অলরেডি আছে এক্সিস্টিং, তাই তাদের আর একটা যে কোনো ছোটোখাটো ইলনেস তাদের রোগটাকে অনেকটা জলদি প্রেসিপিটেট করতে পারে। তো সেই জন্য যাদের এই রোগটা আছে বা এই রোগগুলো আছে, তাদের মা বাবার অলরেডি এই ব্যাপারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকটাই কনসার্ন, সঙ্গে সঙ্গেই প্রায় অনেক ক্ষেত্রে ফার্স্ট ডে বা সেকেন্ড ডেতেই বাচ্চাকে নিয়ে চলে আসে, ইভেন যদি ওয়ার্নিং সিমটমস নাও থাকে। সেটা আমি বলবো বেটার রাদার দ্যান কেউ ওয়েট করে করে একদম লাস্ট অবধি ওয়েট করে নিয়ে আসার থেকে, তো এটা বেটার একেবারেই। আর যে একটা সবথেকে বড় ব্যাপার, হঠাৎ করেই আচমকায় তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়া বা খাবারে অনীহা, এই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে দেখা যায়, তো সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে অভিভাবকদের কি করা উচিত? খাবারে অনীহা ব্যাপারটা হচ্ছে যে খেতে চাইছে না, সেটা একটা ব্যাপার। আর তন্দ্রাচ্ছন্ন বা লেথার্জি যেটাকে বলি আমরা, বা ভালো করে নাড়ালেও বা বাচ্চাকে জাগানোর চেষ্টা করলে জাগছে না, উঠছে না, সেটা কিন্তু ইমিডিয়েট একটা ওয়ার্নিং সাইন্সের মধ্যে পড়ে। এরকম কন্ডিশন হলে নেভার ওয়েট ফর সাম টাইম ইন হোম, কখনোই বাড়িতে বাচ্চাকে নিয়ে ওয়েট করা ঠিক না। ইমিডিয়েটলি রাশ টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, কে ওর কি প্রবলেম আছে, সেটা হতে পারে কোনো সুগার ফল করে গেল তার জন্য, হতে পারে তার ব্রিদিংয়ে ডিফিকাল্টি হতে হতে মাসেলগুলো একদম ফ্যাটিক হয়ে গেছে, এখন আর শ্বাস নিতেই পাচ্ছে না, রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, বা আরও অনেক কারণ থাকতে পারে, সেগুলো ইভ্যালুয়েট করে দেখা। আর একটা জিনিস হচ্ছে যে যদি খেতে না চায়, ইউজুয়ালি প্রথম 1-2 দিন বাচ্চা খাওয়ার একটা টেন্ডেন্সি কম থাকে, সেটাকে আমরা বলি অ্যাকসেপ্ট করতে। হয়তো একটা যদি আমি পোর্শন হিসাবে বলি, আগে পুরো 1 বাটি খেয়ে নিত, এখন হাফ বাটি খাচ্ছে, ফাইন এনাফ। প্রথম 1-2 দিন একটু জ্বরের সময় অ্যাকসেপ্ট করাটাই ঠিক আছে। ইনশিওর করতে হবে যে মাঝে মাঝেই ওকে জল
বা জুস বা কোকোনাট ওয়াটার এইগুলো দিয়ে হাইড্রেট রাখার, যাতে করে ওয়াটার পরিমাণটা যেন অ্যাডিকুয়েট পায়। কিন্তু যখন দেখবে যে একেবারেই খেতে চাইছে না, দেন ইট বিকামস অ্যানাদার ওয়ার্নিং সাইন, তখন কিন্তু নিয়ে যাওয়াটা বেটার ডক্টরের কাছে। আর অনেকেই দেখা যায় প্যারাসিটামল আর কি, মানে জ্বর হলেই, এটা খুবই কমন ব্যাপার যে জ্বর হলেই প্যারাসিটামল দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা মানে মাত্রাটা ঠিক কতটা, মানে কতটা দেওয়া উচিত শিশুদের ক্ষেত্রে আর কি? প্যারাসিটামলের ব্যাপারে যেটা বলার, যে প্যারাসিটামল হচ্ছে জ্বরের জন্য খুব সেফ ড্রাগ হিসাবে মানা হয়, কিন্তু তথাকথিত সেফ ড্রাগ বা বিপদ না থাকলেও কিন্তু আমরা এর প্রচুর বিপদ দেখেছি। যে সেটা হাই ডোজ দেওয়ার জন্যও এসছে, আবার কম ডোজ দেওয়ার জন্য তো ইউজুয়ালি বিপদ আসবে না, কিন্তু জ্বরটা ঠিকঠাক করে ট্রিটমেন্ট হবে না। ইউজুয়ালি ট্রিটমেন্ট হচ্ছে যে কোনো বাচ্চা থেকে বড় অবধি সবারই ডোজ সেম হয়। ওরালি যদি মুখে খাওয়ানোর ওষুধ দেওয়া হয়, সেটা সিরাপ হতে পারে, ট্যাবলেট হতে পারে, তার ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম পার কেজি বা 15 মিলিগ্রাম 1 কেজি জন্য, অর্থাৎ 10 কেজির বাচ্চা হলে 150, 15 কেজির বাচ্চা হলে 225 এরকম। তো সেটা সিরাপ ফর্মুলেশনে পাওয়া যায়। সিরাপের স্ট্রেংথ দেখে নিয়ে ওষুধটা দেওয়া ভালো। অনেকেই আমরা দেখেছি যে ধরে নাও 150 মিলিগ্রাম দিতে হবে, তো অর্থাৎ ওকে 250 মিলিগ্রামের সিরাপ দিতে হবে 3 ml, আর যদি সেটা 125 এর সিরাপ হয় তাহলে 6 ml দিতে হবে। এই রকম কেসে আমরা দেখেছি যে 250 সিরাপটা কিছু কিছু ক্ষেত্রে, যেটা 125 সিরাপের যে ডোজ দেওয়া উচিত ছিল, বাবা মা চেক করেনি, 125 সিরাপের জায়গায় 250 সিরাপটা অর্থাৎ ডাবল স্ট্রেংথের সিরাপ সেই সেম ডোজে দিয়ে দিয়েছে, মানে সেম এমএলটা ভলিউমটা দিয়েছে। অর্থাৎ পুরো প্যারাসিটামলের ডোজটা যেটা বাচ্চা পাচ্ছে সেটা 30 mg পার কেজি, যেটা কিনা কোয়াইট হাই, এবং এটা বারবার দিচ্ছে, মানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ছেড়ে ছেড়েও দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল ওভারডোজের জন্য প্রবলেম হয়, ইভেন লিভার ইঞ্জুরি হয়। প্যারাসিটামল ইজ ভেরি নোটোরিয়াস টু কজ লিভার ইঞ্জুরি। প্যারাসিটামল ইনডিউস লিভার ইঞ্জুরি আমরা প্রচুর দেখেছি। এটা কি সব বয়সের ক্ষেত্রেই? যে কোনো বয়সের ক্ষেত্রে। ম্যাক্সিমাম আমরা বলি যে অ্যাডাল্ট পারসন যদি হয়, একটা অ্যাডাল্ট মানুষ যার ওজন প্রায় 50 কিলোগ্রামের ওপরে, তাদের কিন্তু ম্যাক্সিমাম 4 গ্রাম পার ডের বেশি আমরা ক্রস করতে বলি না পুরো দিনে। বাট বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা খুব সেন্সিটিভ, তাই 15 mg পার কেজি ডোজে দেওয়া একবারে, এবং সেটা ম্যাক্সিমাম 4 বার বা 5 বার একদিনে, তার বেশি দেওয়ার দরকার নেই। ইন্ট্রাভেনাস বা ইনজেকশনের ডোজটা একটু কম হয়। আর প্যারাসিটামল ছাড়াও আর একটা ড্রাগ খুব কমনলি দেওয়া হয়, আগে দেওয়া হতো, ইনফ্যাক্ট এখনও গ্রামের দিকে অনেক ডাক্তার ইউজ করে বা অনেক বাড়ির লোকজন ইউজ করে, সেটা হচ্ছে অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন নামটা কিন্তু খুব শোনা নাম, কিন্তু খুব নটোরিয়াস একটা জিনিস। সেটা হচ্ছে যে রেই সিনড্রোম নামের একটা রোগ করে, যেটা অ্যাকিউট লিভার ফেলিয়ার, পুরো সঙ্গে সঙ্গে লিভার ফেলিয়ার হয়ে যাওয়ার চান্স থাকে, এরকম কেসও আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে কিন্তু খুব পুয়ার রিকভারি, মানে বাচ্চার অলরেডি যে বাচ্চা অ্যাসপিরিন দেওয়া হয়েছে জ্বরের জন্য, এবং তার এরকম একটা রেই সিনড্রোম বা লিভার ফেলিয়ার হয়ে গেল, তার থেকে বাপাস আসার চান্স কিন্তু খুব কম। সেই জন্য অ্যাসপিরিন একেবারেই না। প্যারাসিটামল তবু দেওয়া যেতে পারে, ডোজটাকে ঠিক রাখতে হবে। ডোজ দেওয়ার আগে কনফার্ম করুন যে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে টেম্পারেচারটা গেছে, একটা জায়গায় লিখে কত মিলিগ্রাম ডোজ বা কতটা ml সেটা দিচ্ছেন, সেগুলো দিয়ে সেগুলোকে লিখে রাখাটাই বেটার। আর দরকার হলে যদি খুব কনফিউশন থাকে, তাহলে একজন এক্সপার্টের পরামর্শ নেওয়াটা কিন্তু বেটার একেবারেই। আর যেটা হচ্ছে যে প্যারাসিটামলের সাথে সাথে অ্যান্টিবায়োটিক যেটা আর কি ইউজ করা হয় জ্বরের সাথেই, সেটা তো খুবই মানে না জেনে দিলে তো সমস্যার ব্যাপার। তো সেক্ষেত্রে কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে? দুনিয়াতে খুব কয়েকটা ওষুধ আছে যেগুলো মিস ইউজড হয় খুব বেশি। মানে এটা তো এখনো পর্যন্ত ভারতবর্ষ, আর এখানে কোনো বলতে গেলে কারুর রোগ টোক নেই সেরকম, যে কোনো প্রেসক্রিপশন দিয়ে দিতে হবে এরকম ব্যাপারটা নেই। তো সেই জন্য এখানে কিন্তু খুব কমনলি যে ওষুধগুলো মিস ইউজড হয় তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এছাড়াও আছে স্টেরয়েড, আছে মাল্টিভিটামিন আছে, কিন্তু স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি বলবো হামেশা আপনাদের কশন থাকতে হবে। অ্যান্টিবায়োটিক কথাটার মানে হচ্ছে অ্যান্টি আর বায়োটিক। বায়োটিক মানে বলতে গেলে ব্যাকটেরিয়া রিলেটেড। অ্যান্টিবায়োটিক তখন দেওয়া উচিত যদি আমাদের ওই
ব্যাকটেরিয়া কোনো একটা ডায়াগনোজড হয়েছে, অথবা আমরা স্ট্রংলি ভাবছি যে হ্যাঁ এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তখন তার একটা রোল আছে। কিন্তু সেক্ষেত্রেও বাজারে 10 রকমের অ্যান্টিবায়োটিক আছে। কোন রোগটা সাসপেক্ট করছি তার জন্য কোন অ্যান্টিবায়োটিকটা দেওয়া উচিত হবে সেটাও কিন্তু একটা ব্যাপার। কতটা ডোজে দেওয়া উচিত হবে, কতবার দেওয়াটা ভালো, সেগুলো প্রত্যেকটা জিনিস ম্যাটার করে। এবং একবার স্টার্ট করলে তার কোর্সটাকে কমপ্লিট করাটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট আমি জাস্ট ছোটোখাটো 2-3টে পয়েন্ট বলছি। অ্যান্টিবায়োটিক, প্রথম কথা যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যদি 100টা বাচ্চার জ্বর আসে, হয়তো 40-50 ইভেন 60টা বাচ্চার জ্বর শুধুমাত্র ভাইরাল। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অ্যাকচুয়ালি দরকার নেই, সো আননেসেসারি দেওয়া হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে যেটা দরকার ছিল না, বাচ্চার আরও কিছু কিছু নতুন সিমটম ডেভেলপ হচ্ছে। এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক ইনডিউসড সাইড এফেক্ট বা অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট। যেমন কিছু বাচ্চা আছে তাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার 1 দিন বা 2 দিনের মধ্যেই ডায়রিয়া শুরু হয়ে যায়। অ্যান্টিবায়োটিক নিজে ভমিটিং বা নজিয়া টেন্ডেন্সি এটাকে ইনডিউস করে। ইভেন কোনো কোনো বাচ্চার মুখের টেস্ট বদলে যায়, সে আরও খাবার দাবার কম খেতে শুরু করে। সো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে 2 বার ভাবা উচিত, প্রথম কথা। আর একটা হচ্ছে কারণ যেটা বলবো সেটা হচ্ছে যে আননেসেসারি কস্ট বাড়ানো অ্যান্টিবায়োটিক দেওয়া মানে। যদিও যে বাচ্চার কন্ডিশনের উপর ডিপেন্ড করে সেটা দেওয়া যাবে কি না যাবে সেটা একজন এক্সপার্টের কাছ থেকে করাই ভালো। আর সব থেকে বড় রিজন যেটার জন্য অ্যান্টিবায়োটিকের উপরে ভেরি কেয়ারফুল হওয়া উচিত সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের ওপরে আজকে আমি অ্যান্টিবায়োটিকটা নিচ্ছি মুড়ি মুরকির মতো বলতে গেলে এক রকমের, আজকে বাচ্চার কিছু হলো টুক করে অ্যান্টিবায়োটিক দিলাম, তাতে যে ও জ্বরের যতদিন জ্বর থাকার ছিল সেটা যে চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু নয়। যদি ধরুন একটা ভাইরাল ফিভার হয়েছে বাচ্চা এবং সেক্ষেত্রে হয়তো আমি ডিটেক্ট করলাম যে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফেকশন, সেক্ষেত্রে ওই বাচ্চার যদি 5 দিন বা 6 দিন জ্বর থেকে তারপরে চলে যাবে ওটা, সেক্ষেত্রে আমি যদি অ্যান্টিবায়োটিক দিইও তাতে যে জ্বরটা 2 দিন আগে কমে যাবে সেরকম কিন্তু ব্যাপার নয়, বা বাচ্চার কোর্সটা অতটা খারাপ হবে না সেরকম ব্যাপার কিন্তু নয়। অর্থাৎ আসল রোগের উপরে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো কাজ করলো না, শুধুমাত্র ও কয়েকটা সাইড এফেক্ট করলো। আর একটা জিনিস যেটা হলো যে অ্যান্টিবায়োটিকটা ভেতরে গিয়ে আমার ইন্টেস্টাইনের মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যাকচুয়ালি মায়ের পেটে যখন বাচ্চা থাকে জন্মের আগে থেকেই তখন থেকে প্রেজেন্ট থাকে। এগুলোকে গাট মাইক্রোবায়োম বলে এবং এরা হচ্ছে হেলদি আমাদের শরীরের জন্য, ওরা না থাকলে আমরা বাঁচবো না এরকম একটা ব্যাপার। মানে গাট হেলদি মাইক্রোবায়োমের সাথে মানুষের নিজস্ব সম্পর্কটা খুব সিমবায়োটিক, মানে ও আছে আমি আছি দুজনে মিলেমিশে বাস করছি। এবার একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ওই সম্পর্কটাকে যদি খারাপ করা হয়, অ্যান্টিবায়োটিকটা গেল পেটের মধ্যে গিয়ে ওই মাইক্রোবায়োমটাকে মেরে দেবে, তাহলে হেলদি মাইক্রোবায়োমকেই যদি মেরে দেয় তাহলে তখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে শুরু করবে। তাই ধীরে ধীরে তখন কি হয়, প্রথম কথা তো ডায়রিয়া বা এই ধরনের সাইড এফেক্টগুলো হচ্ছেই, তাছাড়া পরের বার যখন ইনফেকশন হলো আমার তখন সত্যিই যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আর আমি যদি ওই ড্রাগটা নিই, তো ওই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো আগে থেকে ওই ড্রাগের এগেনস্টে কিছু কিছু প্রোটেকশন বা হাতিয়ার বানিয়ে রেখেছে, তখন হয়তো এই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। তো এই জিনিসটা বোঝাটা খুব দরকার, বিশেষ করে আজকালকার যুগে। তার কারণ অ্যান্টিবায়োটিক খুব লিমিটেড, বুঝতে হবে যে আজকে আমাদের কাছে হাইয়েস্ট গ্রেডের কয়েকটাই অ্যান্টিবায়োটিক শুধুমাত্র পড়ে আছে। হঠাৎ করে যখন মনে হলো আমরা দিয়ে দিলাম অ্যান্টিবায়োটিক, আর তারপরে যখন অ্যাকচুয়াল দরকার তখন আর ওইগুলো কাজ করছে না, এই জিনিসগুলো না করাটাই ভালো। আননেসেসারি অ্যান্টিবায়োটিক দেওয়াটা কিন্তু অ্যাভয়েড করাটাই ভালো। আচ্ছা, আর কি এমন কি লক্ষণ যদি দেখা যায় বাচ্চাদের মধ্যে যে না এবার আর বাড়িতে রাখা যাবে না, যে এইবার হাসপাতালে নিয়ে যেতেই হবে, তো সেরকম একদম ডেডলাইনটা কি আছে এটার? এগুলোকে বলা হয় ওয়ার্নিং সাইন্স বা বিপদের সংকেত। তো যে কোনো বাচ্চা যখন ভাইরাল ইনফেকশন হয় তার কিছু কিছু লক্ষণ থাকে। প্রথম দিনেই যে জ্বরটা আসবে এমন কিন্তু নয়, তার 1 দিন আগে থেকে ইউজুয়ালি বোঝা যায় যে বাচ্চাটা একটু বলছে, একটু চিড়চিড়া লাগছে বা একটু ঘ্যান ঘ্যান করছে, গা হাত পা ব্যথা ব্যথা বলছে, বা অ্যাক্টিভিটি করছে না, খেলতে যাচ্ছে না বন্ধুদের সাথে, সবসময় মায়ের কোলেই পড়ে থাকতে চাইছে।
বা গাটা একটু গরম গরম ফিল হচ্ছে, এগুলো হচ্ছে জ্বর আসার আগের লক্ষণ বা প্রোড্রোমাল সিমটমস বলা হয়। এরপর যখন জ্বরটা আসে তার সাথে কিছু কিছু সিমটম আসে, সেগুলো হচ্ছে রেসপিরেটরি আর জিআই রিলেটেড সিমটমস, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। মোস্ট কমনলি তার কাশি, জুখাম, নাক থেকে কাঁচা জল পড়া, চোখ দিয়ে চোখটা একটু লাল হয়ে গেছে বা ছল ছল করছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে প্রচুর, গলাটা ব্যথা করছে। এছাড়া কারো কোনো বাচ্চা একটু বমি করছে, কাশতে কাশতে বমি করছে বা ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে, সেগুলো সিমটমস। এখন এই সিমটমসগুলোর মধ্যে যেগুলো মেন সিমটম যার জন্য আসতেই হবে, ওয়েট করাটাই ঠিক না, সেটা হচ্ছে ওয়ার্নিং সিমটমস বা বিপদের সংকেত। সেইগুলো হলে কিন্তু অবশ্যই আসতে হবে। যেমন বাচ্চা একেবারেই খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে, নট ফিডিং এনিমোর। 2 নম্বর হচ্ছে বাচ্চার হয়তো কোনো কমপ্লিকেশন হচ্ছে, যেমন দরা পড়ছে, যে সিজার হলো, বা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, শ্বাস নিতে খুব তকলিফ হচ্ছে, বা বলতে গেলে লেথার্জিক, একেবারে সুস্থ হয়ে আছে বাচ্চা, এই রকম কিছু কিছু কন্ডিশন সেগুলো যদি থাকে, বা একদম হাত পাটা পুরোপুরি ঠান্ডা হয়ে আছে যখন জ্বর নেই। নর্মালি জ্বরের সময় কিন্তু হাত পাটা একটু ঠান্ডা থাকতে পারে, সেটা অনেকটাই নর্মাল। কিন্তু জ্বর নেই কিন্তু হাত পা একদম ঠান্ডা, বাচ্চা একদম সুস্থ হয়ে পড়ে আছে, ইউরিনও ভালো করে, অর্থাৎ মূত্র যেটাকে বলা হয়, হিসু করছে না ঠিক করে, সেই জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু এগুলো বিপদের সংকেত, অর্থাৎ ডিহাইড্রেশন বা অন্য যে কোনো কমপ্লিকেশনস হতে পারে। আচ্ছা, আর এই ক্ষেত্রে কি কি স্বাস্থ্যবিধি, আপনার চূড়ান্ত পরামর্শ কি থাকবে এই বিষয়ে অভিভাবকদের কাছে? আমি এটাই বলবো যে যদি কোনো বাচ্চা এখন সিজনাল, যদি ধরুন সিমটমসগুলো থেকে থাকে, যে জ্বর এসছে তার সাথে একটু হালকা যে কোনো কাশি জুখাম বা এই ধরনের সিমটমস আছে, চাইলে বাড়িতে আপনারা মনিটর করতে পারেন। থার্মোমিটার রাখাটা ভীষণ জরুরি। থার্মোমিটার দিয়ে দেখে যদি জ্বরটা 100-র বেশি যায় তাহলে প্যারাসিটামল দিন। এছাড়া স্পঞ্জিং করাতে পারেন একটু জ্বরটাকে কম করার জন্য। তাছাড়া ভালো করে ডায়েটের উপরে লক্ষণ দিতে হবে, জলটা বা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ফ্লুইড যেন বাচ্চা পায়, স্নান আপনি নর্মালি করাতে পারেন। এইসব জিনিসগুলো আপনাদের বাড়ির উপরে। কিন্তু যে ওয়ার্নিং সাইন্সগুলো আমি জাস্ট একটু আগে বলেছি সেইগুলোর উপরে ধ্যান রাখতে হবে। যখনই সেই ধরনের কোনো ওয়ার্নিং সিমটমস আপনার মনে হবে তখন কিন্তু বাড়িতে বেশিক্ষণ রাখাটা ঠিক না, কারণ যত সিস্টেমটা ড্যামেজ হবে তত রিকভার করতে বেশি টাইম লাগবে। আর এক্ষেত্রে যখন একেবারে এমার্জেন্সির ক্ষেত্রে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল তো রয়েছেই সেক্ষেত্রে, আর রয়েছে রানীগঞ্জে ক্লিনিক নতুন যেটা খুলেছে, সেক্ষেত্রে যদি আপনি কিছু একটু বলেন। হ্যাঁ, আসলে আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল তো একটা বড় হসপিটাল গ্রুপ। এর প্রথম হসপিটাল আমাদের এখানে দুর্গাপুরে রয়েছে, আর তারপরের ব্রাঞ্চটা খোলা হয়েছে আসানসোলে, যেটা কিনা বেশ বড় ব্রাঞ্চ। আর এছাড়াও আমরা পেরিফেরিতে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যেখানকার মানুষ সেভাবে সুযোগ সুবিধাগুলো অ্যাভেল করতে পারেন না, সেখানেও গিয়ে ক্লিনিক করার চেষ্টা করছি, যাতে করে সেখানকার পেশেন্টদেরকে সেই সার্ভিসটা দেওয়া যেতে পারে। এর মধ্যে রানীগঞ্জে আমি পার্সোনালি বসি সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার দুপুর 3টে থেকে, আর সেটাও অ্যাভেল করা যেতে পারে। তার জন্য অ্যাপয়েন্টমেন্ট আমাদের স্ক্রিনেই দেখতে পাবেন। আর এছাড়া এনি টাইম আমাদের হেলথ ওয়ার্ল্ড আসানসোল হসপিটালে কিন্তু আমরা 24/7 ডক্টরস মজুদ থাকে। আমরা পিডিয়াট্রিশিয়ানরা অলওয়েজ অ্যাভেলেবেল থাকি সেখানে। ইভেন রাত্রেবেলাতেও পেশেন্ট গেলে আমরা নিজেরা গিয়ে সেই পেশেন্ট হ্যান্ডেল করি। আমাদের যারা আরএমওরা থাকেন তাদের মধ্যেও বেশ কয়েকজন কিন্তু নিজেরাই পিডিয়াট্রিশিয়ান। সো সেই হিসাবে দেখতে গেলে আমরা কিন্তু ওয়েল ইকুইপড এবং বেশ রকম সব কিছু সাপোর্টিভ মেজার্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে ডক্টর সব্যসাচী মিস্ত্রির বক্তব্য অনুযায়ী কোনো চিন্তার বিষয় নেই। আপনার বাড়ির যে খুদে সদস্য রয়েছে তার যদি কোনো প্রকার সমস্যা হয়, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল এবং রানীগঞ্জে হেলথ ওয়ার্ল্ডের ক্লিনিক অবশ্যই রয়েছে আপনাদের সাথে। কোনো প্রকার সমস্যায় যোগাযোগ করতে পারেন হেলথ ওয়ার্ল্ড হসপিটালের সঙ্গে। আর যে ডাক্তারবাবু যে পরামর্শগুলো দিল সকলকে, সেইগুলি যদি মেনে চলা যায় তাহলে কোনো চিন্তার বিষয় নেই। নমস্কার, আমি দীপ।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।